দেশের ৩০ উপজেলায় হামির বিশেষ টিকাদান কর্মসূচি শুরু। উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী। ১২ এপ্রিল ঢাকা সিটি ও ময়মনসিংহে টিকাদান। নতুন সূচিতে অফিস কার্যক্রম শুরু। সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সভা সহ নানা কর্মসূচি। ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই। স্টার সানডের শুভেচ্ছা বিনিময়কালে মির্জা ফখরুল জ্বালানি সংকট নিরসনে সাশ্রয়ী হওয়ার আহ্বান। জ্বালানি সংগ্রহে আজও ফিলিং স্টেশনে যানবাহনের সারি। তেল না থাকায় বন্ধ অনেক পাম্প। সরবরাহ কম হওয়াকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। কেরানীগঞ্জের গ্যাস লাইটার কারখানা থেকে আরেকটি মরদেহ উদ্ধার। প্রাণহানি বেড়ে ৬। জনবহুল এলাকা থেকে কারখানা সরানোর দাবি। কুয়েত ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। ইরানে হরমুজ খুলে না দিলে নরক নামিয়ে আনার হুঁশিয়ারি ট্রাম্পের। প্রত্যাখ্যান তেহরানের। এবং লা লিগায় অ্যাটলেটিকোকে হারালো বার্সেলোনা। মায়োর্কার কাছে রিয়ালের হার। কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে নিষেধাজ্ঞার মুখে নেইমার। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। সংবাদ দুপুরে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি নাফিলা হাসরাত। এবার বিস্তারিত। প্রাথমিকভাবে 18টি জেলায় হাম টিকা দেয়া হলো। 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালে টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। রোববার সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি উদ্বোধনের আগে এ তথ্য জানান তিনি। বলেন, হাম মোকাবেলায় উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা দেশের 18টি জেলায় 30টি উপজেলায় আজ থেকে টিকাদান কর্মসূচি শুরু হলো। 12 এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে টিকা দেয়া হবে। আর 3 মে থেকে সব জেলায় এ ভ্যাকসিন দেয়া হবে বলেও জানান মন্ত্রী। ডাক্তার, নার্স, সরকার ও জনগণ সবাই মিলে এ পরিস্থিতি থেকে উত্তোলন সম্ভব বলে আশা মন্ত্রীর। ছয় মাস থেকে 59 মাস, 5 বছরের নিচে। তার কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সমন্বয়ে পরীক্ষা করা হয়েছে। 82% রোগী যারা হামের এখন আসতেছেন তারা এই যে 5 বছরের নিচে, 6 মাসের উপরে ম্যাক্সিমাম। কাজে আমরা টার্গেট করেছি সর্বপ্রথম এই গ্রুপটাকে 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছরে 1 মাস কম, এটাকে আমরা সম্পূর্ণরূপে কভার করব টিকা দিয়ে। দর্শক, যেমনটি শুনছিলেন, সারা দেশে শুরু হয়েছে হামের টিকাদান। ঢাকার নবাবগঞ্জ উপজেলায় হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী এইচ হিমেলের সাথে। হিমেল, টিকা কার্যক্রম কেমন দেখছেন এবং উদ্বোধনের সময় উপস্থিতি কেমন ছিল? অভিভাবকদের কি বলছেন তারা? বিস্তারিত জানাবেন। আজ ঢাকা নবাবগঞ্জ যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেখানে কিন্তু 11:30 স্বাস্থ্যমন্ত্রী এখানে টিকা উদ্বোধন করেন। তারপর কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়। এই মুহূর্তে আমি এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে রয়েছি এবং এখানে আমরা যেটি দেখছি যে 2টি বুথ এখানে তৈরি করা হয়েছে এবং 2টি বুথের মধ্যে কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে। আজ সকাল 11টায় স্বাস্থ্যমন্ত্রী এসেছেন, তারপর তিনি কিন্তু এই টিকা উদ্বোধন করেন এবং তিনি যেটি জানিয়েছেন যে প্রাথমিকভাবে আজ 18টি জেলায় 30টি উপজেলায় কিন্তু টিকা কার্যক্রম শুরু হয়েছে এবং এই কার্যক্রমের আওতায় 12 লাখের অধিক শিশু কিন্তু টিকা সেবা নিতে পারবে এবং তার সাথে সাথে তিনি যেটা জানিয়েছেন এই হাম মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তার মধ্যে থেকে তিনি যেটি জানিয়েছেন আগামী 12 এপ্রিল কিন্তু ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন, সেই সাথে ময়মনসিংহ এবং বরিশালেও কিন্তু আসলে টিকা কার্যক্রম শুরু করা হবে এবং সেই সাথে আগামী 3রা এপ্রিল সারা দেশে কিন্তু টিকা কার্যক্রম শুরু করা হবে। তেমনটি তিনি জানিয়েছেন যে ধাপে ধাপে টিকা কার্যক্রমগুলো দেওয়া হবে। যেহেতু হামের প্রকোপ বেশি দেখা দিয়েছে এবং যে জায়গাগুলো আসলে রেড জোন অবস্থায় রয়েছে, অর্থাৎ বেশি সংক্রমণ হচ্ছে, সেখানে আসলে টিকাগুলো প্রথমত দেওয়া হচ্ছে এবং সেই সাথে তিনি যেটি জানিয়েছেন যে স্বাস্থ্যকর্মী যারা রয়েছে, চিকিৎসক যারা রয়েছে, তাদের কিন্তু সাময়িক ছুটি স্থগিত করা হয়েছে। তার এই সিদ্ধান্তটি কিন্তু এর আগেই করা হয়েছে, কিন্তু আজকেও তিনি সেটি বলেছেন যেন নিরবিচ্ছিন্নভাবে টিকা দিতে পারেন স্বাস্থ্যকর্মীরা, সেটিও কিন্তু নিশ্চিত করেছেন। অন্যদিকে চিকিৎসকদের কিন্তু তিনি
তৎপর থাকার কথা বলেছেন, যেন হাম টিকা দিতে গিয়ে অন্য কোনো বাচ্চা যেন অসুস্থ না হয়। অন্যদিকে আরেকটি বিষয় আমরা যেটি সকাল থেকে জানিয়ে আসছিলাম, যে বিশেষজ্ঞরা যেটি বলছেন যে শিশুরা সুস্থ আছে শুধুমাত্র তারাই হামের টিকা নিতে পারবে। 6 মাস থেকে 5 বছরের কম বয়সী শিশুদের কিন্তু এই টিকা দেওয়া হচ্ছে, এবং যাদের আসলে কিছু সন্দেহ রয়েছে, আক্রান্তের সন্দেহ ধরা হচ্ছে, তাদেরকে যেন টিকা দেওয়া না হয়, তাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে, এবং তারা যখন সুস্থ হবেন, সুস্থতা দেখা যাবে, তখন তাদেরকে আসলে টিকা দেওয়া হবে। এছাড়া কিন্তু আসলে এখানকার যে অভিভাবকরা রয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন যে শুধুমাত্র ঢাকা না, সারা বাংলাদেশে যেখানে আসলে টিকা দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু চিকিৎসকদের অর্থাৎ স্বাস্থ্যকর্মীদের কিন্তু খুব সতর্ক থাকতে হবে, যেন সুস্থ বাচ্চারাই শিশুরাই যেন টিকা পায়। যারা অসুস্থ হবে তাদেরকে খেয়াল রাখতে হবে, এবং চিকিৎসকের পরামর্শ নিয়েই কিন্তু আসলে তাদের টিকা দিতে হবে। এই টিকা কার্যক্রম কিন্তু ধাপে ধাপে সম্পূর্ণ হবে, এবং সর্বশেষ 3রা এপ্রিল কিন্তু সারা দেশে টিকা কার্যক্রম চলমান থাকবে। ঢাকার নবাবগঞ্জ যে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হামের টিকাদানের এই ছিল সর্বশেষ তথ্য। নাবিলা। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন হয়েছে, সেখান থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী। দেশ জুড়ে হঠাৎ শিশুদের মধ্যে বেড়েছে হামের প্রকোপ। গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে পাবনায় 20 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ হোসেন। পলাশ, হাসপাতালে হাম আক্রান্ত কতজন শিশু এখন ভর্তি আছে, চিকিৎসা কেমন পাচ্ছেন তারা, বিস্তারিত জানাবেন। জি নাবিল, আপনি যেমনটি বলছিলেন, গত 24 ঘন্টায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে 20 জনেরও বেশি। এছাড়াও কিন্তু গত কয়েকদিন ধরে ভর্তি রয়েছে 40 জন বলে জানিয়েছেন। এছাড়াও গত 1 থেকে 2 মাস আগে পাবনা জেনারেল হাসপাতালে মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা ভর্তি হয়েছেন 140 জন, 91 জন বলে জানিয়েছেন। এছাড়াও আমরা যারা রোগীর স্বজন রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে পাবনা জেনারেল হাসপাতালে শয্যা সংকট থাকায় কিন্তু তাদের মেঝেতেই কিন্তু স্বাস্থ্য সেবা নিতে হচ্ছে। এতে কিন্তু যে স্বাস্থ্যের উপরে মানে সেবাতে কিন্তু তাদের অনেক ব্যাঘাত ঘটছে বলে তারা কিন্তু অভিযোগ করেছেন। এছাড়া আমরা যারা হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন যে যারা অতিরিক্ত রোগীর চাপ হয় কিন্তু রোগীকে সেবা দিতে কিন্তু যারা চিকিৎসক রয়েছে তাদের কিন্তু হিমশিম খেতে হচ্ছে। এছাড়া যারা রোগীর স্বজন রয়েছে তাদের অভিযোগ রয়েছে যে অতিরিক্ত যারা ডক্টর বা নার্স রয়েছেন তারা কিন্তু তাদের যে চিকিৎসা ঠিকঠাক মতো সেবা কিন্তু তারা দিতে পারছে না। এছাড়াও এখানকার যে অপরিচ্ছন্ন পরিবেশ, এতে রোগীর স্বজনদের অভিযোগ যে এখানে আসলে তারা সুস্থ হওয়ার থেকে কিন্তু বাচ্চারা বেশি অসুস্থ হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে পাবনা থেকে সর্বশেষ। ধন্যবাদ পলাশ আপনাকে। দর্শক, পাবনার বর্তমান হামের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ওয়াটার পাম্পে আছে 100% কপার ওয়েন্ডিং ওয়্যার। এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। নতুন সময়সূচিতে শুরু হয়েছে অফিস কার্যক্রম। আজ থেকে অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। নতুন সময় অনুযায়ী এরই মধ্যে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তবে জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সূচির আওতার বাইরে থাকবে। জরুরি সেবা ব্যতীত সব বিপণী বিতান, অফিস ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 6টায় বন্ধ করতে হবে। পরিবর্তন আনা হয়েছে ব্যাংকের সময়সূচিতেও। দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা 1 ঘন্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপারে পরবর্তী মন্ত্রিসভা বৈঠকে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জ্বালানি সংকট মোকাবিলায় শনিবার সরকারি বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত জানায় সরকার। দর্শক, সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন।
সকাল 9:20 মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে কিন্তু অফিস শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সকালেই প্রথমে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে তিনি বৈঠক করেছেন। যদিও বৈঠক শেষে মন্ত্রী, প্রতিমন্ত্রী তারা দুজনই বের হয়ে গেছেন। তো বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা সংবাদকর্মীদের সাথে কোনো কথা বলেননি এবং মন্ত্রী যেটি জানিয়েছেন যে সেটি আসলে অভ্যন্তরীণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন। এই বিষয়টি আমরা জানতে পেরেছি এবং তার পরবর্তীতে ইস্টার সানডে উপলক্ষে 23 সদস্যের একটি প্রতিনিধি দল বিভিন্ন চার্চের যারা নেতারা রয়েছেন তারা প্রবেশ করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তারা বৈঠক করছেন এবং এরপরে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের অর্থ সভায় অংশগ্রহণের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং বিকেল 3:30 নাগাদ সংসদ অধিবেশনে যোগ দিবেন তিনি। এবং আজকে মূলত সকাল থেকেই কিন্তু কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈশ্বিক কারণে যে প্রভাবগুলো পড়ছে সেই প্রভাবগুলো মোকাবেলায় বিভিন্ন যারা আন্তর্জাতিক কিংবা সংস্থাগুলো রয়েছে এই আন্তর্জাতিক সংস্থাগুলোর যোগাযোগের পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়গুলোকে কিন্তু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন এবং দেশের সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত রাখতে, জ্বালানি সরবরাহ ঠিক রাখতে সব ধরনের বিষয় কিন্তু তদারকি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং খোঁজ খবর নিচ্ছেন এবং যেসব বিষয়ে প্রয়োজন মনে করছেন তিনি সেই বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন। তো এখনো বিভিন্ন চার্চের যারা প্রতিনিধিরা এসছেন, ধর্মীয় নেতারা এসছেন, তাদের সাথে বৈঠক চলছে এবং কিছুক্ষণ পরে মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাবিলা। সাইফুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আজ ইস্টার সানডে, খ্রিস্টীয় ক্যালেন্ডারের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব এটি। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এই দিনে মৃত্যুর বিরুদ্ধে যীশু খ্রিস্টের বিজয় উদযাপন করে। খ্রিস্ট বিশ্বাসীদের কাছে এটি পুরাতন জীবনের অবসানের পরে নতুন জীবন শুরুর প্রতীক। ইস্টার সানডে হলো যিশুর পুনরুত্থানের দিন, তাই গোটা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দিনটি পালন করছেন। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূল ভিত্তি হলো যিশুর ক্রুশে জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুজ্জীবন। মানুষের সেবায় নিজের জীবনকে উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে বা যিশুর পুনরুত্থান দিবসের মূল বাণী। কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়, তবে ধর্ম নিয়ে বিভাজনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ভাটারায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় কয়েকটি দল ও মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বলে মন্তব্য করেন তিনি। জ্বালানি সংকট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংকটের মধ্যেও সরকার জ্বালানি আমদানির চেষ্টা করছে। অভিযোগ করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পর্যাপ্ত জ্বালানি তেল মজুদ আছে, এমনটি বলার পরও কিছু মানুষ বাইক নিয়ে বারবার তেল নিচ্ছে। আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। আরো দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, তাদেরকে আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। রাজধানী সহ সারা দেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। গেল কয়েকদিনের মতো আজও সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেক পাম্পে তেল না থাকায় ফিরে যেতে হচ্ছে চালকদের। পাম্প কর্তৃপক্ষের দাবি, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোর হলেই শুরু হয় জ্বালানি তেলের জন্য হাহাকার। রাজধানীর প্রধান সড়কগুলো ছাড়িয়ে অলিগলির ফিলিং স্টেশনগুলোতেও চোখে পড়ে একই চিত্র।
ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি মিলছে না অনেকের। অধিকাংশ ফিলিং স্টেশনে টানিয়ে দেওয়া হয়েছে তেল নেই লেখা সাইনবোর্ড। বিশেষ করে অকটেন আর ডিজেলের জন্য ভোগান্তি চরমে। যেসব স্টেশনে জ্বালানি আছে সেখানে উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। সকাল 7টা থেকে লাইনে ভাই, 5:30টায় সিরিয়াল দাঁড়াইছি, আইতে আইতে তেল পাম্পে আইলাম লাস্ট মুহূর্ত। এখন কি করার আছে, যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ লাগছে দেখে তো এই তেলের এই অবস্থা, আগে তো এরকম ছিল না। আমি 7:30টায় দাঁড়াইছি, 2 ঘন্টা হয়ে গেছে। পাম্প সংশ্লিষ্টদের দাবি ডিপো থেকে চাহিদা মতো সরবরাহ পাওয়া যাচ্ছে না। তেলের গাড়ি আসলেও তা প্রয়োজনের তুলনায় সামান্য, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুদ। আমাদের তো ওইভাবে তেল দেয় না যে আমরা সবসময় তেল বিক্রি করতে পারবো। যখন আসে, যেমন 12টা 12:30টার দিকে আসে, আসার পরে একটা না বিক্রি করি, বিক্রি করার শেষ হলে আমরা বন্ধ রাখি। এইভাবে জ্বালানি সংকটের প্রভাব পড়েছে গণপরিবহনেও। রাস্তায় গাড়ি কম থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি এখন সবার। আরিফিন ঈশা, দেশ টিভি, ঢাকা। দেশের বিভিন্ন এলাকায় চলছে জ্বালানির সংকট, তেল সংগ্রহে লম্বা লাইন ফিলিং স্টেশনে। এ নিয়ে আরো জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, জ্বালানির সংকট নিয়ে ভোক্তারা কি বলছেন, পাম্প কর্তৃপক্ষ কি বলছে এই ব্যাপারে বিস্তারিত জানাবেন। গত 1 মাস ধরে বলা চলে যে জ্বালানি সংকটের একেবারেই তীব্র হাহাকার শুরু হয়েছে বিভাগীয় শহর ময়মনসিংহে। এতে করে প্রতিনিয়তই আমরা দেখেছি ফিলিং স্টেশনগুলোতে কিন্তু একেবারেই যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু লক্ষণীয় হয়ে উঠছে। এতে করে সাধারণ চালক যারা আছেন তাদের ভোগান্তি কিন্তু বেড়েই চলেছে এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তারা কিন্তু নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে চাহিদা অনুযায়ী কিন্তু তারা তাদের যে অকটেন, ডিজেল এবং পেট্রোল সেগুলো কিন্তু পাচ্ছেন না, যার কারণে এই যে প্রতিনিয়ত ভোগান্তি সেটি কিন্তু বেড়েই চলেছে। আমরা এখন রয়েছি ময়মনসিংহ সদর উপজেলার চুরকাই এলাকার একটি ফিলিং স্টেশনে কিন্তু রয়েছে। এখানকার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা বলছেন যে তাদের চাহিদা রয়েছে প্রায় 32,000 লিটার ডিজেলের চাহিদা কিন্তু রয়েছে। অকটেন যদিও সাময়িকভাবে তারা দীর্ঘদিন ধরেই বন্ধ রেখেছেন, যেহেতু সেটির তারা পাচ্ছেন না, যার ফলে এবং ডিজেলের ক্ষেত্রেও কিন্তু তারা বলছেন যে 8 থেকে 9,000 লিটার প্রতিদিন তারা পান, যার কারণে এই সংকট কিন্তু কোনোভাবেই দূর করা যাচ্ছে না। অর্থাৎ আমরা দেখেছি এই এলাকাটি বাণিজ্যিক এলাকা হয়, ট্রাকের কিন্তু দীর্ঘ সারি, অর্থাৎ রাতে ডিজেল আসবে ইতিমধ্যে কিন্তু ট্রাকের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। আমরা যদি একজন ট্রাক চালকের সঙ্গে একটু কথা বলতে চাই, কি ধরনের সমস্যা হচ্ছে ডিজেল সংকটের কারণে? ডিজেল সংকটের কারণে গাড়ি চালাতে পারতেছি না, অনেক জায়গায় তেল পাওয়া যায় না। এখানে সিরিয়াল দিয়ে রাখছি, রাত্রেবেলা তেল আসবো, পরে লোড দেবো, তারপরে আর কি অন্য টিপে যাবো। তিনি বলছিলেন যে এখন থেকেই কিন্তু তারা সিরিয়াল করে কিন্তু ট্রাকগুলো তারা রেখেছেন, অর্থাৎ রাত্রে ডিজেল আসলে তারা সেখান থেকে ডিজেল সরবরাহ করে তারা কিন্তু তাদের যে গন্তব্য অর্থাৎ কাজের উদ্দেশ্যে বের হবেন সেই বিষয়টি বলছিলেন। এবং এই যে ভোগান্তি সেটি কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলেছে এবং অনেক ফিলিং স্টেশন কিন্তু ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এখানকার অনার্স অ্যাসোসিয়েশনের যে সভাপতি রয়েছেন অর্থাৎ তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে নারায়ণগঞ্জ ডিপো থেকে তারা ডিজেল, অকটেন এগুলো সরবরাহ করে থাকেন এবং সেখান থেকেই তাদেরকে পরিমাণে কিন্তু অনেক কম দেওয়া হচ্ছে, যার কারণে যে ভোগান্তি সেটি কিন্তু কোনোভাবে কমছে না এবং প্রশাসন থেকে তদারকি করেও কিন্তু এর সমাধান হচ্ছে না। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে ডিজেল, পেট্রোল এবং অকটেনের কারণে তা নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস, ধন্যবাদ আপনাকে। দর্শক, ময়মনসিংহের জ্বালানি সংকট পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে প্রায় 4,000 কিলোমিটার দূরের বাংলাদেশে। বিশেষ করে খাদ্য ও শিল্প কারখানায় পড়েছে নেতিবাচক প্রভাব। এরই মধ্যে লোডশেডিং বেড়ে কমেছে উৎপাদন। খাত সংশ্লিষ্টরা বলছেন সংকট মোকাবেলায় উদ্যোগ নিতে হবে এখনই, অন্যথায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাবের মতো এবারও উৎপাদন কমে বাধাগ্রস্ত হতে পারে রপ্তানি। আলভি রায়হানের বিশেষ রিপোর্ট। পোশাক খাতের রপ্তানিকারক প্রতিষ্ঠান উইন্টার ড্রেস লিমিটেড বিশ্বের 10টির বেশি দেশে পোশাক রপ্তানি করে প্রতিষ্ঠানটি। কিন্তু গেল বেশ কিছুদিন ধরে লোডশেডিং বাড়ায় ব্যাহত হচ্ছে উৎপাদন। জ্বালানি তেল সংকটে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছেন না জেনারেটরও। এ কারণে চলমান জ্বালানি সংকট সরাসরি প্রভাব ফেলছে প্রতিষ্ঠানটির রপ্তানিতে। পোশাক শ্রমিকরা বলছেন আগের তুলনায় বেশি লোডশেডিং হওয়ায় অনেক সময় বসে থাকতে হচ্ছে তাদের। বিদ্যুৎ আগে থেকে এখন অনেক বেশি যায়, এখন আমাদের কাজ করতে সমস্যা হয়, জেনারেটর
চলে খুব কম। বিদ্যুৎটা এখন বেশি যাচ্ছে, এর কারণে আমাদের কাজ কম হচ্ছে। বাহিরে যুদ্ধের কারণে আমাদের এখানে আর কি বিদ্যুৎ বেশি যাচ্ছে, কাজের সমস্যা হচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টা মানে জেনারেটর চালাইলে পরে তেল থাকে না, পরে মানে বন্ধ থাকে, কাজ বন্ধ থাকে। জাতীয় রাজস্ব বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী শুধু মার্চে পণ্য রপ্তানি কমেছে 20%, যা গেল বছরের একই সময়ের তুলনায় 83,76,00,000 কম। সংশ্লিষ্টরা বলছেন এখনই পরিস্থিতি সামলাতে না পারলে বড় সমস্যায় পড়বে রপ্তানি খাত। সব মিলেই মনে হচ্ছে যে যুদ্ধের কারণে বড় ধরনের একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। দীর্ঘায়িত হলে এই সেক্টরটাকে আসলে বড় ধরনের হুমকির মধ্যে পড়তে হবে। প্রথমত হয়তো মালিক অনুৎসাহিত হচ্ছে, কারণ একদিকে অর্ডার নাই, একদিকে শ্রমিককে তার দায়বদ্ধতা থেকে লালন পালন করা ভেরি ডিফিকাল্ট। গভর্নমেন্টের আদার্স কিছু একটু হলেও এই সেক্টরটার উপরে আলাদা নজর রাখা উচিত। উৎপাদন শিল্পের বৃহৎ প্রতিষ্ঠান প্রাণ বলছে সময় যত যাবে সংকট তত বাড়বে, তাই সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের এক্সপোর্ট 50% করতে পারছি, বাকি 50% এই মুহূর্তে হচ্ছে না। পাশাপাশি অন্যান্য কান্ট্রিতে এক্সপোর্ট করার ক্ষেত্রেও আমাদের অনেক চ্যালেঞ্জিং হবে এবং এক্সপোর্ট অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। পার্শিয়ালি সাবসিডি দিয়ে যতটুকু সহনশীল পর্যায়ে রাখা যায় এটা সরকারকে করতে হবে। জ্বালানির দাম বাড়লে বাড়ে সারের দামও, যার সরাসরি প্রভাব পড়ে কৃষি উৎপাদনে। এছাড়া সরবরাহ ব্যাহত হলে ভোজ্য তেল, গম সহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা। আলভি রায়হান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী, তাই ড্রিম হাউস স্কুল প্রজেক্ট হোক বা লাইফ প্রজেক্ট, সব রাখে সর্বাধিক নিরাপত্তায় সব সময়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দেখছেন সংবাদ দুপুর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি ABM ফজলে করিম চৌধুরী, সাবেক মন্ত্রী নওফেল আজম ও নাসির সহ 22 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। এর আগে গেল বৃহস্পতিবার প্রসিকিউশনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। 22 আসামির মধ্যে ফজলে করিম সহ 4 জন গ্রেপ্তার আছেন। পলাতক 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে মোট 3টি অভিযোগ আনা হয়েছে। কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় আরও 1 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। ফায়ার সার্ভিস জানিয়েছে কারখানাটিতে টিন শেড হওয়ার কারণে উদ্ধার কাজ শেষ করতে দেরি হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেছেন, আহত ও নিহতদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। আর এসব কারখানা জনবহুল এলাকা থেকে দ্রুত সরানোর দাবি জানান স্থানীয়রা। ছেলে পর্যন্ত কান্নাকাটি করে, মা আপুরে নিয়ে আসো, আপুরে নিয়ে আসো, আপু মজা দেয় না কেন। এ কান্না স্বজন হারানোর। মেয়ে সামিয়া আক্তার কাজ করত কদমতলীর লাইটার কারখানায়। শনিবার সকালে কাজে এসে আর বাসায় ফেরেনি। দেখি কি টাইম ওভার হয়ে গেছে। ওভার হওয়ার পরে যাইয়া এখন আমি বলি যে এত দেরি হইতেছে কেন, মেয়ে আসে না কেন। এখানে আসার পরে যাইয়া তারা বলতেছে মিটফোর্ডে যাওয়ার জন্য। ওখানে গেলাম, ওখানে গিয়া পরে আপনার আমাদের দেখাইলো, মর্গে নিয়ে গেল। ওখানে 6টা মেয়েদের লাশ দেখলাম, একবারে পুইরা তন্ন তন্ন হয়ে গেছে। রানীগঞ্জের কদমতলীর লাইটার কারখানাটির প্রধান ফটকে লেখা প্লাস্টিক কারখানায় লোক নিয়োগ চলছে, কিন্তু এটি প্লাস্টিক কারখানা নয়। এর আড়ালে ভেতরে চলছিল গ্যাস লাইটার তৈরির কাজ। স্থানীয়রা বলছেন এই কারখানাতে 1 বছর আগেও আগুন ধরেছিল, তখন এটি বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে অনুমতি ছাড়াই চালু করা হয় কারখানাটি। এই কারখানাটা 3 বছর হয়েছে চালু করছে। এই গেছে বছর একবার আগুন ধরছে ভাই। এলাকার মানুষ যখন তাদেরকে চাপ দেওয়া হইলো যে এই কারখানা এখানে চলবো না, তখন ওরা বলছে হয় এই কারখানা আর দিব না। মানা করার পরেও এখন ওই যে প্লাস্টিক কারখানায় লুক নিয়োগ হবে এটা লেখে রাখছে। এলাকার মানুষ জানেও না, জেনে আবারই গ্যাসের কারখানা চলতেছে। শনিবার দুপুর 1:15টার দিকে কারখানাটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের চেষ্টায় দুপুর 2:30টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনাস্থল থেকে 6টি মরদেহ উদ্ধার করা হয়। গতকালকে রাত্রে 12টা 2 মিনিটের সময়
আমরা পুনরায় একটা লাশ আমরা উদ্ধার করে আমরা মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করি। আর এই বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে যে ইন্ডাস্ট্রিয়াল টিন এবং রড জাতীয় জিনিসগুলো আছে, এগুলো সরানোর ব্যবস্থা করতে হবে। যদি সরানো যায় তাহলে সম্পূর্ণটা সার্চ করে আমরা কোনো জায়গায় কোনো স্থানে কোনো লোক আছে কিনা সেটা আমরা সঠিকভাবে দেখতে পারবো। ঘটনাস্থল পরিদর্শনে আসেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। পরে তিনি বলেন, আহত ও নিহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া হবে। এখানে মাননীয় প্রধানমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের মাধ্যমে যে সকল শ্রমিকরা নিহত হয়েছে তার পরিবারদেরকে 2 লাখ টাকা করে দেবেন ঘোষণা দিয়েছেন, এবং যারা চিকিৎসাধীন আছেন সেই সকল অগ্নিদগ্ধ শ্রমিকদের জন্য 1 লাখ টাকা চিকিৎসা বাবদ দেওয়া হচ্ছে। রানীগঞ্জ থেকে এসব কারখানা বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নিপুণ রায় চৌধুরী। ইকবাল অনিক, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। কোনো ধরনের কাগজে নথি ছাড়াই চট্টগ্রাম চেম্বার নির্বাচনে অংশ নিচ্ছেন 7টি অ্যাসোসিয়েশন। সার্কুলার অনুযায়ী হালনাগাদ আয়কর সনদপত্র, জেসিতে দেয়া অডিটেড ব্যালেন্স শিট ও বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী দেওয়ার কথা থাকলেও এর কিছুই করেনি সংগঠনগুলো। দেশ টিভির অনুসন্ধানে উঠে আসে নথি প্রদান দূরের কথা, সংগঠনগুলো জয়েন্ট স্টক কোম্পানি বা জেএসসিতে তালিকাভুক্ত হওয়ার পর থেকেই কোনো ধরনের রিটার্ন দাখিল করেনি। ফলে আইনের দৃষ্টিতে সুপ্ত এসব সংগঠন নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে। রিয়াদ সেজানের অনুসন্ধানী প্রতিবেদন। 6 জন পরিচালক নির্বাচন করে কিভাবে সুকৌশলে চট্টগ্রাম চেম্বারের নিয়ন্ত্রণ আনতে একটি চক্র সক্রিয়, দেশ টিভির অনুসন্ধানে এরই মধ্যে উঠে এসেছে সেই চিত্র। আদালতের স্থগিতাদেশ অমান্য করে অফিস সময়ের পর চেম্বারের কয়েকজন কর্মচারী কিভাবে নাম সর্বস্ব এসব সংগঠনের সদস্যপদ নবায়ন করে সেই দৃশ্য এরই মধ্যে উঠে এসেছে প্রতিবেদনে। এবার সেই সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখতে চাই আমরা। সিসিটিভির ফুটেজে ট্রেড গ্রুপ ও টাউন অ্যাসোসিয়েশনের পক্ষে নাম সর্বস্ব সংগঠনের সদস্যপদ নবায়ন করতে চেম্বার কর্মকর্তাদের সাথে কাজ করতে দেখা যায় টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পরিচালক পদপ্রার্থী সাইফুল ইসলামকে। ফুটেজের শুরু থেকেই সাইফুল ইসলামের হাতে কোনো নথি বা কাগজপত্র দেখা যায়নি। চেম্বার কর্মকর্তা সালাউতুল্লাহ মোবাইল ফোনে প্রার্থীদের ছবি ও তথ্য কনফার্ম করে তালিকাবদ্ধ করতেও দেখা যায় ফুটেজে। আর অবৈধ এই কাজের জন্য কর্মকর্তাদের অর্থ প্রদানের দৃশ্য উঠে আসে সিসিটিভির ফুটেজে। ফুটেজ বিশ্লেষণে এটা নিশ্চিত কোনো ধরনের কাগজি নথি ছাড়াই সংগঠনগুলোর সদস্যপদ নবায়ন করা হয়েছে, কিন্তু বিষয়টির সত্যতা নিশ্চিত করতে চাই আমরা। তাই চট্টগ্রাম চেম্বার ভবনে টিম দেশ টিভি। চেম্বারের কর্মকর্তারা এ বিষয়ে সরাসরি কোনো সহায়তা করতে অপারগতা প্রকাশ করলে বাধ্য হয়ে তথ্য অধিকার আইনে চেম্বার সদস্যপদ নবায়ন করা কয়েকটি সংগঠনের তথ্য চাই আমরা। চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষের সার্কুলার অনুযায়ী সদস্যপদ নবায়ন করতে 4 ধরনের কাগজের সংযুক্তি করতে হয়। এর মধ্যে গত বছরের চেম্বারের সার্টিফিকেট, ইটিআইএন এর ফটোকপি, হালনাগাদ আয়কর সনদের ফটোকপি, জেএসিতে দেয়া প্রতি বছরের অডিটেড ব্যালেন্স শিট ও বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উল্লেখ করতে হয়। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের যে 6টি প্রতিষ্ঠান নিয়ে আমরা অনুসন্ধান করছিলাম তাদের বেশিরভাগেরই তথ্য পাওয়া যায়নি বাংলাদেশ যৌথ মূলধনী কোম্পানির ওয়েবসাইটে। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানগুলোর তালিকায় মাত্র একটি প্রতিষ্ঠানকে খুঁজে পাওয়া গেছে। তথ্য অধিকার আইনে আবেদনের 20 কার্যদিবস, একাধিক অফিসের ক্ষেত্রে 30 কর্মদিবসের মধ্যে তথ্য দিতে বাধ্য থাকার কথা বলা হলেও 1 মাস অতিবাহিত হওয়ার পরও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক কোনো ধরনের তথ্য দিতে রাজি হননি। চেম্বার ভবনেও একই অবস্থা। কর্মকর্তারা আইন অমান্য করে কোনো ধরনের লিখিত উত্তর দিতে অপারগতা প্রকাশ করেছে। ফলে আমরা দ্বারস্থ হই চট্টগ্রামের বিভাগীয় যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে। আবেদনের প্রেক্ষিতে সপ্তাহখানেকের মধ্যে আমাদের হাতে নথি এসে পৌঁছায়।
নথিতে দেখা যায় বোয়ালখালী অ্যাসোসিয়েশন জয়েন্ট স্টকে তালিকাভুক্তই হয়নি। অন্যদিকে পটিয়া, হাটহাজারী, রাঙ্গুনি অ্যাসোসিয়েশন, ট্রেড গ্রুপের ডাইজ অ্যান্ড কেমিক্যালস, চিটাগং মিল ফুড নিবন্ধনের পর আর কোনো রিটার্ন দাখিল করেনি। 7টি অ্যাসোসিয়েশনের মধ্যে কেবল চিটাগং টায়ার টিউব ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন কিছুদিন রিটার্ন দাখিল করলেও বেশ কয়েক বছর বকেয়া রেখেছে। ফলে প্রশ্ন ওঠে, আইনের দিক থেকে রিটার্ন সহ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল না করলেও কোনো প্রতিষ্ঠান নির্বাচনে অংশ নিতে পারবে কিনা। যে কোনো একটা সংগঠন কিন্তু নিবন্ধনের পরবর্তীতেই কোনো রিটার্ন দাখিল করেননি। আরজিসিতে কোনো রিটার্ন দাখিল না করার পরিপ্রেক্ষিতে কিন্তু এগুলো সব সুপ্ত সংগঠন হিসাবে অলরেডি ট্রিট হয়ে গেছে। আর দ্বিতীয়ত, যে নির্বাচন কমিশনের যে কন্ডিশন ছিল যে আপডেটেড ট্যাক্স, ভ্যাট, ডিউটি এগুলো পেমেন্ট করতে হবে, এগুলো ওনারা পেমেন্ট করেনি। সেই হিসাবে কিন্তু ওনাদের ইলেকশনের করার যে একটা কন্ডিশন সেটা ভায়োলেট করেছে। বন্দর নগরী হওয়ায় চট্টগ্রাম চেম্বার দেশের বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ। তারপরেও নানা জটিলতায় দীর্ঘদিন নেতৃত্ব শূন্য প্রতিষ্ঠানটি। ব্যবসায়ীরা জানান, দ্রুত সুরাহা না হলে বিপাকে পড়বেন তারা। জনগণ এটার ইনডাইরেক্ট ক্ষতিগ্রস্ত হয়। এই যে ঝুলে থাকা বা ঝুলে রাখা, সৎ নেতৃত্ব আসতেই হবে, আনতেই হবে, এনি হাউ এনি কস্ট। জনতার চাপে হোক, সাধারণ মানুষের চাপে হোক, অথবা নিজের বিবেক জাগ্রত করে হোক, খুব ইমিডিয়েট নেতৃত্ব আসা উচিত এবং এই লিডারশিপ শুড বি অনেস্ট। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের সরজমিন প্রতিবেদনেও প্রতিষ্ঠানগুলো যে নাম ঠিকানাহীন সেই তথ্য উঠে আসে। তারপরেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচনের মাঠে টিকিয়ে রাখা হয়েছে অবৈধ এসব সংগঠনগুলোকে। তথ্য অধিকার আইনের আওতায়ও চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষের কোনো সহায়তা না পাওয়ার পেছনে কারণ অদৃশ্য এক রাজনৈতিক বলয়। কিন্তু আমরা বিশ্বাস করি রাজনৈতিক শক্তি থেকে আইনের শক্তি অনেক বড়। আইনের ধারা অনুযায়ী পরবর্তী কর্মসূচি হিসেবে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে বিষয়টি আমরা অবগত করেছি। আমরা বিশ্বাস করি পরবর্তী ধাপে নাম সর্বশেষ সংগঠনের মুখোশ উন্মোচিত হবে। রিয়াজ সেজান, দেশ টিভি, চট্টগ্রাম। নতুন গাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগর ময়দার মিল এলাকায় সশস্ত্র সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ সহ 4 জন আহত হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে 5 জনকে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 10টার পর একদল সশস্ত্র সন্ত্রাসী আকস্মিক হামলা চালায়। এতে পথচারী, সিএনজি ড্রাইভার ও মিল শ্রমিক সহ কয়েকজন গুলিবিদ্ধ ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন হাসান, ফাহিম, জসিম ও ইসমাইল মিয়া। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে 2 গ্রুপের গোলাগুলির পর ব্যবহৃত একটি দেশীয় শটগান ও 2টি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। দেখছেন সংবাদ দুপুর।